ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনস। আজকের আমাদের যে টপিক সেটা WBPSCর আওতায় যে পরীক্ষাটা আমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের জন্য প্রিপেয়ার করছি সেটা হচ্ছে দ্য ভিক্টোরিয়ান এজ বা দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। প্র্যাকটিক্যালি আমরা দেখেছি যে রাজ্য সরকার আপকামিং একটা নতুন নোটিফিকেশন এনেছেন যেখানে প্রচুর সংখ্যায় অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস তারা রিক্রুট করবে সরকারি অধিকৃত স্কুলে। এটা একটা বিশাল বড় সুযোগ, একটা গোল্ডেন অপরচুনিটি। তো আমাদের সবাইকে লেগে পড়তে হবে যাতে করে আমরা এই পরীক্ষাটা দিয়ে সাফল্য পাই এবং প্রত্যেকে যেন একটা ভালো সরকারি চাকরি পাই। বৈঠকি এডুকেশন ইনস্টিটিউশনের এটাই গুরুত্বপূর্ণ মোটো, যাতে আপনারা সবাই এখানকার প্রত্যেকটি স্টুডেন্ট যাতে সাকসেসফুল হয়, জীবনে উন্নতি করে এবং ভালো একটা চাকরি, একটা সরকারি চাকরি যেটা সবার স্বপ্ন, সেটা যেন সবাই পায়। আমার নাম সাগরিকা। আজকের ক্লাসটা আমরা যেটা করব সেটা দ্য ভিক্টোরিয়ান এজ নিয়ে। ভিক্টোরিয়ান এজে যাওয়ার আগে যেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাকে পড়া। আমরা প্রত্যেকে জানি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা কিন্তু একটা মাদার টেক্সট, এটা একটা ফাউন্ডিং টেক্সট। এটা ছাড়া আমরা কিন্তু প্রপারলি যে কোনো পরীক্ষা উইচ ইজ রিলেটেড টু ইংলিশ এটা কিন্তু দেওয়া পসিবল নয়। কেন আমি কথাগুলো বলছি, যদিও WBPSC নিজস্ব ওয়েবসাইটে একটা সম্পূর্ণ আলাদা সিলেবাস দিয়ে দেয়, আগামী দিনেও হয়তো দেবে কারণ এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, তারা জাস্ট নোটিফিকেশন বার করেছে, কিন্তু আমরা দেখব যে তাদের নির্দিষ্ট তারা একটা সিলেবাস দিয়ে থাকে। আপনাদেরকে আমি একটু পেছনে নিয়ে যাই, যারা আগামী দিনে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন বলে মনস্থ করেছেন, তারা যদি দেখেন বা যদি কারোর কাছে সেই কোয়েশ্চেন পেপার বা সেই ডিটেল অ্যানালিসিস থাকে, আমরা দেখব 2015 সালে এই পরীক্ষাটি একবার হয়েছিল এবং আগামী 2018তে একবার হয়েছিল। সেখানের কিছু কোয়েশ্চেন অ্যানালিসিস করলে আমরা দেখতে পাবো যে পিএসসি নিজস্ব ওয়েবসাইটে যে সিলেবাসগুলো দিচ্ছে সেগুলো থেকে কোয়েশ্চেন তো আসেই, কিন্তু তাদের কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অনেকটাই ইউজিসি নেট এবং সেটের আওতায় চলে আসে বা ইউজিসি নেট এবং সেটের মতো করে তারা কোয়েশ্চেনস গুলো সেট করে থাকে। এবং ইউজিসি নেট মানে আমরা জানি যেখানে আমরা দেখব যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা পরীক্ষা আগে দিয়েছিলেন বা যারা একদম নোভিস, কখনোই পিএসসির অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসে বসার সুযোগ পাননি, তাদের জন্যও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ গাইডেন্স আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে, যে আমাদের যখন পড়াশোনাটা করতে হবে তখন কিন্তু শুধুমাত্র ওই সিলেবাস ধরে পড়লে কিন্তু চলবে না। ইফ উই আর ভেরি সিরিয়াস টু ক্র্যাক দ্য এক্সাম, আমাদেরকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারও কিন্তু পড়তে হবে। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে গেলে আমাদেরকে প্রত্যেকটি এজ, স্টার্টিং ফ্রম ওল্ড ইংলিশ টু পোস্ট মডার্নিজম, প্রত্যেকটি এজ ধরে ধরে পড়তে হবে। তো আজকের আমাদের যে ক্লাসটা সেটা কিন্তু ভিক্টোরিয়ান এজের উপরে। ভিক্টোরিয়ান এজ আমরা দেখতে পাচ্ছি যে ভিক্টোরিয়ান এজের ইয়ার স্প্যানটা হচ্ছে 1837 থেকে 1901 পর্যন্ত। প্র্যাকটিক্যালি 1837 খাতায় কলমে, 1837-এ ভিক্টোরিয়ান এরা শুরু হচ্ছে, কিন্তু ইফ উই হ্যাভ টু লুক আফটার, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড হ্যাজ বিন স্টার্টেড 5 years বিফোর। এক্স্যাক্টলি 1832 থেকেই কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়ে গেছে। and it was named as Victorian period. Why? Due to the accession of Queen Victoria at that time, and due to the accession of Queen, the name of the period has been termed as Victorian period. Victorian period একটা বিশাল বড় একটা ভাস্ট পিরিয়ডকে হাইলাইট করে, ইমিডিয়েট আফটার রোমান্টিক পিরিয়ড। এবার এখানে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ বা WBPSCর জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদেরকে ভিক্টোরিয়ান পিরিয়ডের টাইম লাইনটা কিন্তু মনে রাখতে হবে। অবভিয়াসলি পিএসসির কোয়েশ্চেন যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে বা আপনারা যদি অ্যানালিসিস করে দেখেন, নেটের আওতাতেই আমি বলছি, আমরা যদি নাও থাকে কোয়েশ্চেন পেপার, ডাজন্ট ম্যাটার, ইউজিসি নেটের কোয়েশ্চেন অনুযায়ী টাইম লাইনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। লাইক 1837 থেকে 1901, কারণ প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু 1 মার্ক ক্যারি করে। আর ইউজিসি নেটের মধ্যে যেমন একটা সুবিধা আছে যে আমাদের নেগেটিভ মার্কিং আপ টিল নাও নেই, পিএসসির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে 1/3। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ভীষণ অ্যালার্ট হয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করতে হবে।
সেই কারণে প্লিজ এই যে টাইম লাইনটা এটাকে স্কিপ করবেন না। যখনই কোনো এজ পড়ছেন, আজকে আমার ক্লাস ভিক্টোরিয়ান, আমি আপনাদেরকে ভিক্টোরিয়ান নিয়ে আলোচনা করছি। আপনারা নিজেরা যখন যে কোনো এজ পড়বেন বা যে কোনো টেক্সট পড়বেন, টু বি ভেরি প্রিসাইজ, সেখানে কিন্তু আমাদের ইয়ারটা, লাইক কোন ইয়ারে টেক্সটটা পাবলিশ হয়েছে। ধরা যাক আমাকে যদি এখন কেউ বলে প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে, রোমান্টিক পিরিয়ড, জেন অস্টেনের লেখা, প্রাইড অ্যান্ড প্রেজুডিসের এখন যদি আমাকে কেউ পাবলিকেশন ইয়ার জিজ্ঞাসা করে, ইট ইজ অলসো আ পার্ট অফ WBPSC কোয়েশ্চেন, 1813। বা বলা বাহুল্য, একটা টেক্সটকে যখন একটা অন্য নামে, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ প্রাইড অ্যান্ড প্রেজুডিস যদি বলে, ফার্স্ট ইমপ্রেশনস। তো যেহেতু পিএসসির কোয়েশ্চেনের ধাঁচ অনেকটাই নেট সেটের মতো, সেই জন্য আমাদেরকে কিন্তু শুধু মাগাপ করে পড়লে চলবে না। we need to understand, we need to go for a very detailed analysis of each and every period. ভিক্টোরিয়ান পিরিয়ড পড়তে গেলে যে জিনিসটা সবার আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আ লিটারারি মুভমেন্ট, যেটার নাম হচ্ছে প্রি রাফালাইট ব্রাদারহুড। এক্স্যাক্টলি, প্রি রাফালাইট ব্রাদারহুড এই কারণে, তার কারণ হচ্ছে কি, এই যে মুভমেন্টটা, লাইক প্রি রাফালাইট ব্রাদারহুড কিন্তু প্র্যাকটিক্যালি একটা লিটারারি পেন্টার্সদের মুভমেন্ট। প্রি রাফালাইট, রাফায়েলের আগের সময় যে ধরনের ফর্ম, ডিজাইন এন্ড স্টাইল দিয়ে রাইটিংস গুলো হতো, সেই ধাঁচে বা সেই ধাঁচটাকে কিন্তু অনুপ্রাণিত করবার জন্য এই প্রি রাফালাইট ব্রাদারহুডের মুভমেন্টটা যাত্রা শুরু করে দান্তে গ্যাব্রিয়েল রসেটি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই নর্মাল একটা পেন্টার্সদের মুভমেন্ট, it has been shifted and it has been created a vast range like that of a literary movement, যেটা ভিক্টোরিয়ান পিরিয়ডের ক্ষেত্রে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রি রাফালাইট ব্রাদারহুডের এজ, লাইক দ্য টাইম, দ্য ইয়ার, প্রি রাফালাইট ব্রাদারহুডের যে মেম্বার্স, যেমন দান্তে গ্যাব্রিয়েল রসেটি, তারপরে ক্রিস্টিনা রসেটি, AC সুইনবার্ন, উইলিয়াম হলম্যান হান্ট, J.H. মিলার, এই যে মেম্বার্সরা, এই প্রত্যেকটা মেম্বারের নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। একটা এজ যখন আমরা পড়ছি, সে ফর এক্সাম্পল আমরা ভিক্টোরিয়ান পড়ছি, ভিক্টোরিয়ান পড়তে গেলে সবার আগে যেটা আমি আপনাদেরকে বললাম যে আমাদেরকে টাইম লাইনটা মাথায় রাখতে হবে। নাম্বার 2, এই পিরিয়ডের আওতায় কি কি লিটারারি মুভমেন্ট হয়েছে, সেই মুভমেন্টটা কত ইয়ারে হয়েছে, লাইক কত সালে হয়েছে, সেই ইয়ারটা মাথায় রাখতে হবে। কোন কোন মেম্বার্স ছিল, কারণ পিএসসির কোয়েশ্চেন কিন্তু এক্স্যাক্টলি নেটের মতো এমসিকিউ বেসিসে আসবে। এবার পিএসসির অভ্যেস আছে মেম্বারসদের নামগুলো একটু জাম্বল আপ করে দেওয়ার। আমি যে নামগুলো আপনাদেরকে বললাম, দান্তে গ্যাব্রিয়েল রসেটি, ক্রিস্টিনা রসেটি, উইলিয়াম হলম্যান হান্ট, J.H. মিলার, এদের নামগুলো একসাথে না নিয়ে হয়তো দেখা গেল 3 জনের কারেক্ট নাম, মাঝখানে একজনের হয়তো ভুল নাম। একটা অপশন ডেফিনেটলি থাকবে যেখানে প্রত্যেকটা মেম্বারের নাম ঠিকঠাক থাকবে। এগুলো খুব গুলিয়ে যায়। যখন আমরা এক্সাম দিতে যাই, প্রত্যেকেরই কিন্তু একটা নার্ভাসনেস কাজ করে, কিন্তু আমরা যদি প্রথম থেকে প্রিপারেশনটা শুরু করি সেই এজের, সেখানে কিন্তু আমাদের এতটা নার্ভাসনেস কাজ করবে না। আমাদেরকে খুব মাইনিউটলি এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো ভিক্টোরিয়ান এজের ক্ষেত্রে প্রি রাফালাইট ব্রাদারহুড ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট হচ্ছে ইয়ারটা, নেক্সট হচ্ছে মেম্বার্স, দ্য থার্ড থিং হচ্ছে দে হ্যাভ পাবলিশড আ জার্নাল। প্রি রাফালাইট ব্রাদারহুড মুভমেন্ট যখন চলছিল, when it was running, they had published a journal. জার্নালটার নাম কি? দ্য জার্ম, GERM, দ্য জার্ম। এখান থেকেও পিএসসি আপনাদেরকে কোয়েশ্চেন করতে পারে, নেম দ্য জার্নাল দ্যাট হ্যাজ বিন পাবলিশড ডিউরিং দ্য প্রি রাফালাইট ব্রাদারহুড, বলে 4টে অপশন ওরা দিয়ে দিল। সো দ্য কারেক্ট আনসার উইল বি দ্য জার্ম। প্রি রাফালাইট ব্রাদারহুডের পরে ভিক্টোরিয়ান পিরিয়ডকে আমরা যদি দেখি, ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ অ্যাবসলিউটলি আ পিরিয়ড অফ প্রপার অর্ডার, পিস, স্টেবিলিটি। এখানে বিভিন্ন অ্যাক্টস ইন্ট্রোডিউসড করা হয়, যেখানে এভরি মেল পারসন ওয়্যার গিভেন দ্য প্রমিনেন্স টু গিভ ভোট। ওকে, 1837, 1884, এই অ্যাক্টগুলোর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মেল, এভরি মেল আর গিভেন দ্য চান্স টু ভোট। নেক্সট সেটা হচ্ছে women were given, the women writers were coming out on a whole. আমরা যদি রোমান্টিক পিরিয়ডটা একটু স্লাইড, আমি আপনাদেরকে যদি রোমান্টিক পিরিয়ডে নিয়ে যাই, সেখানে আমরা হাতে গোনা কয়েকজন ফিমেল রাইটার্স পাবো। রোমান্টিক আমরা জেন অস্টেনকে পাচ্ছি, ওকে,
জেন অস্টেন ছাড়া গথিক ফিকশন বাদ দিয়ে, অবশ্য গথিক ফিকশন বাদ দিয়ে আমরা যদি ইন জেনারেল রোমান্টিক নভেলের দিকে দেখি, আমরা শুধুমাত্র জেন অস্টেনকে পাই। কিন্তু আমরা যদি ভিক্টোরিয়ানে আসি, ভিক্টোরিয়ানে কিন্তু আমরা বেশ কয়েকজন ওমেন রাইটার্সদেরকে পাই হু ট্রাই টু ইন্ট্রোডিউস দেমসেলভস অ্যাজ দ্য প্রপার ওমেন রাইটার। নভেল ছাড়া পোয়েমেও কিন্তু বিশাল ফ্লারিশ, দ্য পোয়েম বিকেম ভেরি ফ্লারিশড ওভার দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। সবার আগে যার নামটা আসে, রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এর হাত ধরে পোয়েট্রি একটা আলাদা লেভেলে পৌঁছেছে ভিক্টোরিয়ান পিরিয়ডে। আমরা যদি ওয়ার্ডসওয়ার্থের কথা বলি, কিটসের কথা বলি, শেলির কথা বলি, তাদের পোয়েমের থেকে কিন্তু রবার্ট ব্রাউনিং এর পোয়েমের যে স্টাইল, যে ফর্ম, দ্য ডিজাইন, দে ওয়ার অ্যাবসলিউটলি ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? রবার্ট ব্রাউনিং ইন্ট্রোডিউস দ্য জনরা ড্রামাটিক মোনোলগ। নামটা খুব শোনা শোনা লাগছে, ড্রামাটিক মোনোলগ পড়েছিলাম গ্রাজুয়েশনের টাইমে। ড্রামাটিক মোনোলগ ইন্ট্রোডিউস করেন রবার্ট ব্রাউনিং। This is nothing but a literary genre where a speaker, not it is basis that the poet is speaking, but it can be any speaker who is trying to express his inner thoughts in front of an audience, in front of a person who is imaginary. আমরা সেই মানুষটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্পিকার নিজের ইনার থটস গুলোকে কিন্তু বলছেন বা দিচ্ছেন। রবার্ট ব্রাউনিং এর হাত ধরেই কিন্তু ড্রামাটিক মোনোলগ আসে লিটারেচারে, এবং দ্য পায়েট পাইপার অফ হ্যামলিন, লাইক পরফিরিয়াস লাভার, তারপরে দ্য লাস্ট রাইড টুগেদার, পরফিরিয়াস লাভারের মতো পোয়েমে আমরা এই ড্রামাটিক মোনোলগের যে জনরাটা সেটা উপলব্ধি করতে পারি। দ্য টু ওয়ার বিউটিফুল পোয়েমস। গ্রাজুয়েশনে পরফিরিয়াস লাভার বা লাস্ট রাইড টুগেদার থাকা উচিত, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন। এই দুটো পোয়েমে অসাধারণভাবে রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মোনোলগকে ফুটিয়ে তুলেছেন। এবার আমাদেরকে যদি পিএসসি লেভেলে পড়তে হয়, সেখানে কিন্তু আমাদের ড্রামাটিক মোনোলগ কি সেটা ওয়ান ওয়ার্ডে জানতে হবে, যেটা আমি আপনাদেরকে বললাম। কারণ পিএসসি হয়তো স্ট্রেট কোয়েশ্চেন করলো হোয়াট ইজ এ ড্রামাটিক মোনোলগ বলে 4টে অপশন দিয়ে দিল, আমাদেরকে সেই অপশনের মধ্যে থেকে কিন্তু কারেক্টটা চুজ করতে হবে, এবং আমরা সেটা তখনই করতে পারবো যদি ড্রামাটিক মোনোলগ কি আমরা জানি। রবার্ট ব্রাউনিং এর পরে প্রথম মহিলা পোয়েট এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং খুব বেশি সময় ধরে লিখতে পারেননি, কিন্তু স্টিল ওনার সনেট ফ্রম দ্য পর্তুগিজ, অরোরা লে, দিস ওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ওয়ার ভেরি ভেরি পপুলার। কোয়েশ্চেন আসতে পারে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর লেখা, হোয়াট আর দ্য ওয়ার্কস অর হোয়াট ইজ দ্য ওয়ার্ক দ্যাট হ্যাজ বিন রিটেন বাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং বলে 4টে অপশন দিল। তো আমাদের যখন আমরা ভিক্টোরিয়ান পড়ছি, সে পোয়েটদেরকে নিয়ে পড়ি, ড্রামা পড়ি, নভেল পড়ি, we need to know each and every word that has been written by the writer. Exactly. হয়তো আপনাদের মনে হতে পারে প্রচুর রাইটার, প্রচুর কাজ, কি করে কি করব, কিন্তু আমাদের পড়তে হবে। সরকারি চাকরি পেতে গেলে we need to do the hard work provided by the smart work. তো প্র্যাকটিক্যালি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর বেশি তো নয়, খুব জনপ্রিয় লেখাগুলো থেকেই কিন্তু পিএসসি কোয়েশ্চেন করে। তো সনেট ফ্রম দ্য পর্তুগিজ, অরোরা লে মনে রাখাটা খুব সোজা। এরপরে আমরা যাকে দেখতে পাবো সে হচ্ছে দ্য জায়ান্ট অফ ভিক্টোরিয়ান এজ, পোয়েট কাম রাইটার কাম ক্রিটিক্যাল রাইটার অ্যাজ ওয়েল, যার নাম ম্যাথিউ আর্নল্ড। আর্নল্ডকে বাদ দিয়ে কিন্তু ভিক্টোরিয়ান ছাড়া যাবে না, মানে এটা এতটা গুরুত্বপূর্ণ যে ম্যাথিউ আর্নল্ড আমাদেরকে পড়তেই হবে, উই নিড টু রিড ম্যাথিউ আর্নল্ড। বলা বাহুল্য ভিক্টোরিয়ানে কাকে ছেড়ে কাকে ধরবো এটা কিন্তু বলা যায় না, কারণ দিজ আর ভেরি লঙ্গার এজেস বা লঙ্গার পিরিয়ডস, এবং এত রাইটার, এত তাদের লেখা এত পপুলার হয়েছে লেখাগুলো যে বাদ দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ম্যাথিউ আর্নল্ড যদি আমাদেরকে পড়তে হয়, আমাদেরকে কিন্তু ওনার ক্রিটিক্যাল এসেস গুলোর দিকে বিশেষ করে নজর রাখতে হবে। কালচার অ্যান্ড অ্যানার্কি ওনার লেখা, বা ওনার লেখা কিছু পোয়েম, থায়ারসিস, পোয়েম হোক, ক্রিটিক্যাল এসে হোক, প্রত্যেকটা ফিল্ডে ম্যাথিউ আর্নল্ড নিজের ইন্টেলেকচুয়ালিটি, নিজের সোশ্যাল থট, পলিটিক্যাল আপহিভেল, এই যে সেগমেন্টগুলো বা এই যে থিমসগুলো, সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ম্যাথিউ আর্নল্ডের পরে অবশ্যই একটু প্রি র্যাফালাইটের দিকে যাচ্ছি। প্রি র্যাফালাইটের দান্তে গ্যাব্রিয়েল রসেটির লেখা দ্য ব্লেজ ড্যামোজেল। আমি যদি খুব ভুল না হয়ে থাকি, যদি আপনাদের কারোর কাছে পিএসসির কোয়েশ্চেন থাকে, ওখানে কোয়েশ্চেন এসেছিল ব্লেজ ড্যামোজেলে বেসিক্যালি লিলি ফুলের একটা মানে উল্লেখ আছে আর কি। তো কতগুলো লিলি ফুলের কথা
পোয়েমের মধ্যে লেখা আছে। পিএসসি এরকম কোয়েশ্চেন করেছে। তো আমরা যদি ভাবি ও আচ্ছা এটা জাস্ট একটা মুভমেন্ট, প্রি রাফায়েলাইট ব্রাদারহুড, অত তার ডিটেল করে পড়ার দরকার নেই, আপনারা কিন্তু নিজেরাই প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। তো আমাদেরকে কি করতে হবে? মাইনার রাইটার হোক, হ্যাঁ ডেফিনেটলি দান্তে গ্যাব্রিয়েল রসেটির সঙ্গে আমি ম্যাথিউ আর্নল্ডকে তুলনা করতে পারি না, বাট স্টিল পিএসসি এখন যেখানে দাঁড়িয়ে আছে আমরা কাউকে বাদও দিতে পারবো না। তো দান্তে গ্যাব্রিয়েল রসেটির লেখা দ্য ব্লেজ ড্যামোজেল পোয়েমটা বিশাল বড়, বেশ বড়, কিন্তু তার সত্ত্বেও আমাদেরকে কিন্তু পোয়েমটা 3 থেকে 4 বার একবার মাগাপ করতে হবে, মুখস্থ নয়, কারণ আমরা স্কুল স্টুডেন্ট নয় যে আমাদেরকে পোয়েম মুখস্থ করতে হবে। উই নিড টু রিড থ্রু আউট দ্য পোয়েম। ক্রিস্টিনা রসেটি, দান্তে গ্যাব্রিয়েল রসেটির বোন, সেখানে উনি একটা লেখেন দ্য গবলিন মার্কেট। অন্তত যদি পুরো টেক্সটটা পড়ার সময় নাও থাকে, নামটা আমরা মনে রাখবো যে ক্রিস্টিনা রসেটি কোন টেক্সটটা লিখেছিল, দ্য গবলিন মার্কেট। এনাদের পরে যার কথা মাথায় আসছে সে হচ্ছে দ্য ব্রন্টে সিস্টার্স, শার্লেট ব্রন্টে। শার্লেট ব্রন্টের খুব খুব পপুলার অ্যান্ড কন্টেম্পোরারি ওনার একটা ম্যাগনাম ওপাস জেন আয়ার 1847। জেন আয়ার এত পপুলার যে আমাদেরকে জেন আয়ারের পাবলিকেশন ডেট, জেন আয়ার নিয়ে যে সিকুয়েলটা লেখা হয়েছিল সেটা পর্যন্ত পড়তে হবে। ইয়েস, যখন আমরা জেন আয়ার পড়ছি, জেন আয়ারের পাবলিকেশন ডেটটা তো ডেফিনেটলি 1847, তার পাশাপাশি যে সিকুয়েলটা লেখা হয়েছিল হোয়াইট সারগাসো সি, সেটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে। পিএসসি এখানেও কিন্তু কোয়েশ্চেন দিয়েছে, দিতেও পারে এবছরে, যে হোয়াট ইজ দ্য সিকুয়াল ওয়ার্ক অফ জেন আয়ার, কোয়েশ্চেন আসতে পারে, কারণ আমরা বলতে পারবো না সেখানে যেটা সিলেবাসের বাইরে, সিলেবাসের মধ্যে থেকেই কিন্তু কোয়েশ্চেন আসছে, কিন্তু একটু ট্রিকি আসছে। হাজার হলেও আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এক্সামটা ক্র্যাক করলে আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি খুলছে। তো সেই গোল্ডেন অপরচুনিটি পাওয়ার আগে আমাদেরকে তো পিএসসি টেস্ট করবেই, তো আমাদের প্রিপারেশনটাও সেরকম হওয়া উচিত। এরপরে আসছে এমিলি ব্রন্টে। এমিলি ব্রন্টের লেখা ওয়াদারিং হাইটস, আনাদার বিউটিফুল নভেল, অসাধারণ একটি নভেল ওয়াদারিং হাইটস, যেখানে এমিলি ইস্যুজ অফ লাভ, ক্লাস, সোশ্যাল টাইপ, সোসাইটাল প্রেশার, প্রত্যেকটা জিনিসকে নিয়ে কিন্তু ডিসকাশন করেছেন। ব্রন্টে সিস্টার্স এদেরকে আমরা জেনারেলি বলে থাকছি, দ্য ওয়াইল্ড লাইফ অফ টেনেন্ট ফল, এক্স্যাক্টলি। ব্রন্টে সিস্টার্স এর পর যাদের কথা বলা উচিত বা নভেল রাইটিং এ যারা জায়ান্ট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড, চার্লস ডিকেন্স। আমরা চার্লস ডিকেন্সকে প্রত্যেকে পড়েছি, গ্রাজুয়েশনে হোক, পোস্ট গ্রাজুয়েশনে হোক। এছাড়া চার্লস ডিকেন্সকে নিয়ে তো স্কুলের সিলেবাসেও থাকে চ্যাপ্টার্স। অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, আ টেল অফ টু সিটিজ, হার্ড টাইমস, ব্লিক হাউস, কি না লিখেছেন। ডিকেন্সের লেখার মধ্যে আমরা কিন্তু সবসময় দ্য হার্শ রিয়ালিটিজ অফ লাইফ, হাউ দ্য সোসাইটি মেক ফান অফ দ্য পুয়ার পিপল, সেটা দেখেছি। আমরা বিল্ডাংসরোমানও দেখেছি, ডেভিড কপারফিল্ড, অনেক সময় ডেভিড কপারফিল্ডকে সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল বলা হয় ডিকেন্সে। কোয়েশ্চেন আসতে পারে পিএসসি তে যে হোয়াট ইজ দ্য সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল রিটেন বাই চার্লস ডিকেন্স। অবশ্যই ডেভিড কপারফিল্ড, যদিও ডেভিড কপারফিল্ড নিয়ে খুব একটা ডিকেন্স বলতে চাননি, কিন্তু যারা আমরা পড়েছি ডেভিড কপারফিল্ড আমরা প্রত্যেকে জানি যে এই নভেলটা কিন্তু ডেফিনেটলি সেমি অটোবায়োগ্রাফিক্যাল। অলিভার টুইস্ট, ছোট্ট শিশু অলিভার, তাকে কত কষ্টের মধ্যে দিয়ে, বিইং অ্যান অরফান, ছোটবেলায় মা মারা যায়, কত কষ্ট করে তাকে বড় হতে হয়েছে, এই সমাজের প্রেসার, সমাজের হার্শ রিয়ালিটিস কে ফেস করতে হয়েছে, এই পার্টিকুলার থিমের উপরে কিন্তু ডিকেন্স আমাদেরকে দেখিয়েছেন, কন্ট্রিবিউট করেছেন এবং খুব বিউটিফুলি কন্ট্রিবিউট করেছেন। ক্রোনোলজি অফ দ্য ওয়ার্ক, ডাব্লিউবিপিএসসি তে ডিকেন্সের ক্রোনোলজিক্যাল ওয়ার্কসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা বলে আমি বলছি না বাকিদের ক্রোনোলজি পড়বো না। যদি আমি ডিকেন্সের কথা বলি, ডিকেন্স অজস্র লিখেছে, অজস্র, মানে এতগুলো লিখেছে যে অনেক সময় মিসম্যাচ হয়েও যেতে পারে, কিন্তু কিছু করার নেই, উই নিড টু স্টাডি। এবং হাতে আমাদের এখন সময়, এখনো সিলেবাস দেয়নি, ফর্ম ফিল আপ হয়নি, আমরা যদি এখন থেকে পড়াশোনাটা শুরু করি, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনাদের কারোর অসুবিধা হবে না। তাই ডিকেন্সের ক্রোনোলজিক্যাল ওয়ার্কটা আমাদের খুব মাইনিউটলি পড়তে হবে। ডিকেন্সের একটা ছদ্মনাম আছে, পেন নেম, কোয়েশ্চেন আসতে পারে পিএসসি তে, হোয়াট ইজ দ্য পেন নেম অফ ডিকেন্স? বজ, বিওজেড। বেসিক্যালি পেন নেমের উপরেও কিন্তু কোয়েশ্চেন করে। চার্লস ডিকেন্সের পরে আমি যদি যাই, মেরি অ্যান ইভেন্টস, জর্জ এলিয়ট।
অ্যাকচুয়াল নাম মেরি অ্যান ইভেন্স, কিন্তু উনি ওনার পেন নেমে লিখতেন জর্জ এলিয়ট। কেন? মেরির মনে হতো যে এত মেল রাইটার্স, একজন ওয়েমেন রাইটার হয়ে উনি কতটা নিজে পপুলার হতে পারবেন কি পারবেন না, শি ওয়াজ আ বিট ডাউটফুল that whether I should be progressive, I should flourish as a female writer or not. That's why she changed her name and used George Eliot. লোকে প্রথমেই পড়লে ভাববে যে আচ্ছা কোনো মেল রাইটার হয়তো, কিন্তু তা নয়, she is a female. এখানেও কিন্তু পিএসসি এর কোয়েশ্চেন আসতে পারে, what is the pen name of or what is the real name of George Eliot, ঘুরিয়ে দিতে পারে। সবসময় ডাইরেক্ট কোয়েশ্চেন কেন করবে যে what is the pen name of, ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে যে what is the real name of George Eliot. জর্জ এলিয়টের পরে আমরা দেখব টমাস হার্ডি, আনাদার বিগ বা জায়ান্ট নভেলিস্ট। হার্ডি নিজে এতগুলো নভেল লিখেছেন, যার মধ্যে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, দ্য মেয়ার অফ ক্যাস্টব্রিজ, টেস অফ দি আরবারভিলস, এই ধরনের কালজয়ী নভেলগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া ভিক্টোরিয়ান এজ কমপ্লিট হয় না। এই নভেলগুলোর মধ্যে দিয়ে হার্ডি ফেটকে ফ্লারিশ করেছেন, ফেটকে প্রমিনেন্সি হিসেবে দেখিয়েছেন যে হিউম্যান বিং were nothing but the puppet in the hands of fate. Definitely আমাদের ডেস্টিনি আমাদের জন্য কি লিখে রেখেছে আমরা কেউ কিন্তু জানি না, এবং ডেস্টিনির কাছে আমাদের প্রত্যেককে হার মানতে হয়। আমরা কাঠের পুতুল ছাড়া ডেস্টিনির কাছে কিছু নাই। এই যে মেইন যে থিমটা, that man is nothing but a puppet in the hands of destiny or fate, তার প্রত্যেকটা নভেলের মধ্যে, সেটা মেয়ার অফ ক্যাস্টব্রিজ হোক, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড হোক, যাই হোক, উনি কিন্তু দেখিয়েছেন, উনি কিন্তু উপলব্ধি করিয়েছেন, which overall just gave a beautiful structure to Victorian age. টমাস হার্ডির পর আমরা যেটা মেন দেখবো, আরো বেশ কিছু মাইনর রাইটার্স আছে, যেমন অ্যান্টনি ট্রোলপ আছে, চার্লস রিড আছে, আরো 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 বিভিন্ন কালজয়ী রাইটার্সরা রয়েছেন। পিএসসির ক্ষেত্রে যারা মেজর রাইটার, যেমন ব্যারেট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং, আর্নল্ড, টমাস হার্ডি, চার্লস ডিকেন্স, আমরা এদেরকে ছাড়া, বা ব্রন্টে সিস্টার্স, এরা তো গেল মেন রাইটার্স, এদের প্রত্যেকটা ওয়ার্ককে আমাদের ক্রনোলজিক্যালি সাজাতে হবে, আমাদেরকে ক্রনোলজিক্যালি জিনিসগুলো মুখস্থ করতে হবে, যেগুলো খুব পপুলার। যেমন আপনাদেরকে আমি বললাম জেন আয়ার, যেমন ধরুন ওয়াদারিং হাইটস, এই জিনিসগুলোকেও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। মেজর ক্যারেক্টার্স, এবার দ্য মেন থিং ইজ, যখন আমরা একটা নভেল পড়ছি, একটা পোয়েম পড়ছি, সেখানে কিন্তু পোয়েমের ক্ষেত্রে ক্যারেক্টার ইজ নট দ্য মেন থিং। যদি আমরা দেখি যে একটা নভেল, সেই নভেলের মধ্যে কিন্তু কতগুলো মেজর ক্যারেক্টার থাকে। যেহেতু নেটের মতো করে কোয়েশ্চেন আসছে, ম্যাচ দ্য ফলোইং করেও দিয়ে দিতে পারে। ধরা যাক আমরা যদি মেয়ার অফ ক্যাস্টব্রিজ পড়ি বাই হার্ডি, সেখানে আমরা অ্যারাউন্ড 5 to 6 মেজর ক্যারেক্টার্স পেয়ে যাব। সেই ক্যারেক্টার্স গুলোর সাথে, বা বলা বাহুল্য মেন যে রাইটার্সরা রয়েছেন, তাদের টেক্সটের সাথে অন্যদিকের একটা কলমে ক্যারেক্টার্স গুলোকে দিয়ে দেওয়া হলো, এবং আমাদেরকে বলা হলো ম্যাচ করতে। কাইন্ড অফ, বা বলা যেতে পারে ইট ইজ অ্যাবসলিউটলি দ্য প্যাটার্ন ফলোড বাই ইউজিসি। কিন্তু পিএসসির ক্ষেত্রে যেটা সবসময় মাথায় রাখতে হবে, উই হ্যাভ টু বি শিওর, যদি ডাউট থাকে, যদি আমাদের কোনো, হতেই পারে আমাদের কোথাও হয়তো কোনো ডাউট থেকে যেতে পারে, এত রাইটার, শুধু তো ভিক্টোরিয়ান না, আমাদের অনেক কিছু পড়তে হবে। তো সেখানে আমরা যদি কোনো পাবলিকেশন ডেট ভুলে যাই বা কোনো ক্যারেক্টার ভুলে যাই, সেটা আলাদা বস্তু, সেটা নিয়ে পরে আমরা ডিসকাশন করব। কিন্তু যেহেতু পিএসসির মধ্যে একটা নেগেটিভ মার্কিং থাকে, সেই জন্য আমরা যখন পড়াশোনাটা করব, উই হ্যাভ টু বি ভেরি ভেরি শিওর ওয়াইল রাইটিং দিস। তো খুব অল্প সময়ের মধ্যে ভিক্টোরিয়ানকে যদি আমাকে আপনাদের বোঝাতে হয়, এই রাইটার্স গুলোকে নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে। এই রাইটার্স গুলোর যে কাজ, যে মেজর ওয়ার্কস, তার পাবলিকেশন ডেট, তার ক্যারেক্টার্স, তার যদি কোনো সোর্স থেকে থাকে, অবভিয়াসলি দেখা গেল যে কোনো একটা অন্য লিটারারি টেক্সটের উপরে মডেল অন করে লেখা হয়েছে, বা কোনো সোর্স থেকে লেখাটা লেখা হয়েছে, সেই সোর্সটাও কিন্তু আমাদেরকে পড়তে হবে while trying to read বা while trying to finish up the entire text. তো আশা করব যে এই প্রেজেন্টেশনটা আপনাদের ভালো লেগেছে, এবং এই ভিক্টোরিয়ান পিরিয়ডের খুব অল্প সময়ের মধ্যে এই ভিক্টোরিয়ান পিরিয়ডের যে কটা রাইটার নিয়ে আমি আলোচনা করতে পেরেছি, আপনাদের হেল্প হবে। সো থ্যাংক ইউ অল অ্যান্ড স্টে টিউনড।